হ্যালো বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। বন্ধুরা, আজকের এই কল রেকর্ডিংয়ে তোমরা শুনতে চলেছ একটা খ্রিস্টান ফ্যামিলির উপর কালো জাদু করে কিভাবে একটা লোক ভালো মানুষই করে তাদের সম্পত্তিগুলো কেড়ে নিয়েছিল। আমাদের এই পৃথিবীতে এরকম প্রচুর লোক রয়েছে যারা অন্যের সম্পত্তির উপর চোখ দিয়ে বসে থাকে। তারা সুযোগ পেলেই সেগুলোকে লুফে খেয়ে নেয়। একটা কথা আমি বারবার বলি যে ব্যবসা কখনো পার্টনারশিপে করতে হয় না, বা যে কোনো ব্যবসায় কোনো রকম কাউকে রাখতে হয় না। আজকে তার কারণ তোমরা ভালো করেই বুঝতে পারবে। আজকের এই ঘটনাটা তোমাদের অন্য কিছু ভাবতে সাহায্য করবে। তো আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি শুরু করছি আজকের ঘটনা। হ্যালো দিদি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কেমন আছো? এই চলে যাচ্ছে, ঠান্ডা পড়েছে খুব। তোমরা ঠান্ডাটা খুব মানে চট করে পড়ে গেল। ঠান্ডা নেই নেই নেই, হট করে এমন ভাবে ঠান্ডা পড়ে গেল। সবার খুব শরীর টরীর খারাপ করেছিল মাঝখানে। এই ঠান্ডাটা হট করে পড়েছে তো, মানে খুব শরীরটা কেমন হচ্ছিল, জ্বর জ্বর সর্দি সর্দি এরকম এখন সবারই হচ্ছে সিজন চেঞ্জের সময় এরকম। জ্বর সর্দি তো হচ্ছেই কম বেশি সবারই। তুমি কেমন আছো? ভালো আছো? এই মুহূর্তে ঠিকঠাকই আছি। মাঝখানে শরীর খারাপ হয়েছিল খুব। শরীর খারাপ হয়েছিল, সমস্যা হয়েছিল আমার, সেটা একটু স্টমাকে সমস্যা হয়েছিল। ওই মেনলি কি হতো, সকালবেলা ওই ধরে নাও অফিসে চলে যেতাম, খেয়ে দিয়ে আবার আস্তে আস্তে সন্ধে হয়ে যেত। ওই যে এতটা টাইম গ্যাপ, খেতেও আসতাম না, আর কোনো দিন খেতামও না। থাকলেই শরীরটা ইয়ে হবে তখন। ওই জন্যই মানে হয়েছিল। যাই হোক, এখন ঠিকঠাক আছে। ওটা বলেছে ছাড়তে একটু সময় লাগবে, ছ মাস তো লাগবেই। বাবা, দেখো সুস্থ থেকো, আর কি বলবো। তুমি এত বড় চ্যানেল সামলাচ্ছ, তোমাকে সুস্থ থাকতেই হবে আমাদের জন্য। আর দিদি, তুমি বলছিলে যে তোমার যে ঘটনাটা তুমি আজকে বলবে আর কি, সেটা একটা মানে একটা খ্রিস্টান ফ্যামিলির ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তাই না? হ্যাঁ, ঘটনাটা আমি শুনেছি 2018-19-এ। আচ্ছা, তোমার আরো আগের ঘটনা? হ্যাঁ, কিন্তু আমি সেটা আমার মাথা থেকে না বেরিয়ে গেছে করোনার টাইমটায়, তো তখন সামনাসামনি। তখন তো তুমি ব্রডকাস্ট তোমার করতাম না, তখন শুরু হয়নি না, বলতেও পারিনি। আর তারপরে ওই আমারই একটা মানে বন্ধু, স্থানীয়, কিন্তু আমার থেকে ও জুনিয়র আর কি, মেয়েটা একটু। ও আমাদের স্কুলে পড়তো তখন। গানের সূত্রেই আমার সাথে আলাপ হয়েছে, আমার বাড়িতে যাতায়াত ছিল তখন, ওর কাছে শুনেছিলাম। হ্যাঁ, এবার অনেক দিন বাদে ওর সাথে আমার দেখা হয়েছিল। তারপরে আমি পডকাস্ট করতাম যে ও সেটা জানতো, জেনে তারপরে আমার বাড়িতে একদিন আসে, এসে আমাকে মনে করিয়ে দেয় যে মৈত্রী, তোমাকে যে আমি তুমি তো পডকাস্ট করো, তোমাকে ওই খ্রিস্টান ফ্যামিলিটার আমি না হুট করে মনে পড়ে গেছে। তাহলে হ্যাঁ, তো বলে এটা বলো না, আমি খুব খুশি হবো। তাহলে ওটা এত প্যাথেটিক জিনিসটা, ওর খুব মানে বেদনাদায়ক জিনিস, আর আমারও খুব খারাপ লেগেছে শুনে। যখন স্টোরিটা শুনি আমারও ভীষণ কষ্ট লেগেছে। এখন দর্শক বন্ধুরা কেমন ভাবে নেবে সেটা তাদের। সেটা অবশ্যই অবশ্যই। তো কতদিন আগে হয়েছিল ওটা? ওইটা তো হয়েছে নাকি শুনলাম আমি অনেক দিন আগে, 78-79 তখন। বাবা, অনেক দিন, মানে অলমোস্ট 52-53 বছর। হ্যাঁ, অনেক আগে, প্রচুর পুরনো। আমার এই বন্ধুটার বাবা হচ্ছে তোমার ওই ওরা পাহাড়ি এলাকায় থাকতো আর কি, 4 জন খ্রিস্টান ফ্যামিলি, 2 ভাই বোন আর বাবা মা, আর ওর একটা গ্র্যান্ডমা ছিলেন আর কি। তা ওদের একটা খুব ভালো ফ্যামিলি ছিল। এবার ওই ওর বাবা, আমার যে বন্ধুটা, তার বাবার সাথে ওই ভদ্রলোকে, যিনি ওই পাহাড়ি ভদ্রলোক আর কি, তার নাম হচ্ছে অ্যালবার্ট। ওকে। তার ছেলে রবার্ট। আমি না নামগুলো লিখে রেখেছি, আমি মনে রাখতে পারবো না বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যালবার্ট, রবার্ট, বাচ্চাটার মেয়েটার নাম মেরি, আর মাটার নাম হচ্ছে, দাঁড়াও বলছি, মাটার নাম জেরিকা। আচ্ছা, মানে মেরির মার নাম জেরিকা।
এবার ওদের একটা ফ্যামিলি, এবার ওই অ্যালবার্টের সাথে আমার যে বন্ধু ছিল ওই বন্ধুটার সাথে ওর বাবার সাথে ওই তোমার এক্সপোর্ট ইম্পোর্ট হতো জিনিসপত্র আর কি। ওরা ওরা আর কি ওদের অনেকগুলো প্রপার্টি ছিল, মানে বিশাল বড় প্রপার্টি ছিল ভদ্রলোকের, ওই মানে অ্যালবার্টের কথা বলছি। অনেক প্রচুর পয়সার মালিক, ধনী ব্যক্তি, মানে ওই এলাকাতে অনেকের থেকে অনেক মানে অনেক পয়সাওয়ালা মানুষ ছিলেন আর কি, প্রচুর প্রপার্টি ছিল। কিন্তু ভদ্রলোকের একটা খুব বাজে নেশা ছিল, উনি প্রচন্ড নেশা করতেন, ভীষণ নেশা করতেন, মানে এত নেশা করতেন ওই মানে নেশাতে পুরো বুঁদ হয়ে থাকতেন। এটা হয়েছিল মাঝের দিকটা, প্রথম দিকে খুব ভালো মন দিয়ে কাজকর্ম করতেন, 3খানা কারখানা, তারপরে তোমার একটাতে তোমার ওই যে সোয়েটার ফোয়েটার এসব জিনিস বানানো হয়, ওই একটা কারখানা, ওইটার থেকেই আর কি ওর বাবার সাথে, নন্দিতার বাবার সাথে জানাশোনা, আমার যে বন্ধুটার কথা বলছি, ওখান থেকে আনতো ওরা, আবার এখানে বিক্রি হতো, আবার আবার গিয়ে আনতো, এইভাবে সূত্র ধরে জানাশোনা। তারপরে ওর বাবার পুরো ঘটনাটাই মানে সাক্ষী আর কি, ওর বাবা জানে। তাই এরকম নন্দিতার ওই মানে ওই বাচ্চাটা রবার্ট আর মেরি, ওরা দুটো ভাই বোন। রবার্ট আবার মেরির থেকে 10 বছরের বড় ছিল, দাদাটা। অনেকটাই ডিসটেন্স, মানে গ্যাপের। খুব ভালো অবস্থা ছিল, খুব ভালো মানুষও ছিলেন ওরা। এবার ওর মা ছিল একটা স্কুল টিচার, ওখানকারই একটা স্কুল টিচার। আর রবার্ট বাবার তখন ও যখন শুনেছে তখন প্রায় 18-20 বছর বয়স রবার্টের, ছেলেটার অনেকটা বড় বড়। তা ও তখন ওই বাবাকে বললো, আমি আর লেখাপড়াটা চালাতে পারবো না, আমি তাহলে তোমার সাথে তোমার বিজনেসটা দেখাশোনা করি। ওর বাবার সাথে ওই দেখাশোনা করতো বিজনেস গুলো। তখন মাটা যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলেই আবার বোনটা পড়াশোনা করে, মেয়েটা। আর মেয়েটা খুব ভালো লেখাপড়ায় ছিল, মেরি ভীষণ ভালো লেখাপড়ায় ছিল। এবার ওর মা কোনো টিচার ফিচার ওকে প্রাইভেট টিউটার কিছু দেয়নি, মায়ে ওকে পড়াতো। তা এরকম বেশ ভালো দিন যাচ্ছে। তা ওদেরই একজন মানে ওর বাবার সাথে আরেকজন বিজনেস করতেন, ওখানেই থাকতেন। তিনি আবার ছোটবেলা থেকে মেরিকে, ওর মা যখন ছোট ছিল, যখন বাবা যখন কাজে খুব বিজি থাকতেন, তখন ওর বাচ্চা দুটোকে ওদের বাড়িতে রেখে ওর মা যেত স্কুলে। তার গ্র্যান্ডমা তখন একটু বয়স হয়েছিল, তো ওদের বাড়িতে রেখে দিয়ে যেতেন, থাকতো, খেলা করতো। ওর ভদ্রলোকে 2 ছেলে, ওরা যে বাবার যে ফ্রেন্ড ছিলেন আর কি, তার 2 ছেলে ওখানে ওরা মেরি আর রবার্ট ওখানেই থাকতো অনেকদিন। ওরা দেখাশোনা করতো, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতো, মানে নিজেদের মতো হয়ে গেছিল। ওর সাথে বিজনেস করতো, ওই রবার্টের সাথে বিজনেস করতো। তারপর এবার মেরি যখন 10-12 বছর বয়স যখন হয়েছে, তখন ওর মা 12-13 বছর বয়স হয়, তখন ওর মার খুব শরীর খারাপ হয়। একবার শরীর খারাপ হয়, খেতে পারে না ঠিকঠাক করে, মানে এবং ডাক্তার দেখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তারপর ডাক্তার বলেছে এখন আপনি মানে স্কুল যেতে পারতো না আর কি, ওদের বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ ছিল আর কি, এরকম হেঁটেই যেত। কিন্তু জেরিকা যেতে পারতো না, ওর এতটাই মানে অসুস্থতার কারণে হাঁটতে পারতো না। কিন্তু ওদের বাড়িতে তখন ওর ছেলে কি করতো, মাঝে মাঝে রিক্সা ডেকে মাকে, ওদের ওখানে অন্য রকমের রিক্সা ছিল, আমি ঠিক জানি না কিরকম জানি, ওই যা বলেছে গল্পটা আমাকে। তা ওই স্কুলে যখন যেত ওই রিক্সা করেই ওকে দিয়ে আসতো, আবার ওখান থেকে নিয়ে আসতো। এরকম করে করে কতদিন চলেছে। এবার ভুলে যেত, সবকিছু মনে রাখতে পারতো না, খেতে বসতে হাত দিয়ে তুলে ভাত খেতে পারতো না। মেয়েটা তখন ছোট্ট ছিল, মেয়েটাও চুল টুল বেঁধে দিত, দেখতে খুব সুন্দর ছিল, মানে ছেলে মেয়ে দুটোকে দেখতে অপূর্ব সুন্দর ছিল, বাবা মাও সুন্দর ছিল। এবার একদিনকে ওদের বাড়ির পাশে একটা ছোট্ট একটা ওই পাহাড়ি ঝর্ণা পড়ে না থেকে, ওরকম একটা জায়গা, ওইখানে অনেকে স্নান করতে আসতো আর কি ওদিককার। তা ওর মাও যেত মাঝে সাঝে, যে ওখানে যাই একটু মানে গা স্নান করি, ওরাও নাকি যেত ওইখানে স্নান। বাড়িটাও খুব সুন্দর ছিল, ওদের বাড়িটা খুব সুন্দর, বাংলো টাইপের বাড়ি ছিল। এবার ওই স্নান করতে যেত, এরকম মাকে করিয়েছে, মাকে স্নান করিয়ে নিয়ে বাড়িতে আসতো। এর মধ্যে কি হয়েছে, ওর বাবা ওই তোমার এখন যেগুলোকে কি বলে, 7টা খেলা, জুয়া খেলা এসব বলে না, ওইসব ওর বাবা ওইদিকে একটু মন দিয়েছিল। দিতে এবার প্রচুর দেনা হয়ে গেছিল ওর বাবার, প্রচুর দেনা হয়ে গেছিল। এবার
অনেক টাকা দেনা হয়ে গেছে। তার উনি এরকম করতে করতে না বিভিন্ন রকমের নেশা ভান করে, বিভিন্ন মানে ড্রিঙ্কস করে, এসব করে এখান থেকে টাকা খরচা করতো, ওখান থেকে টাকা খরচা করতো, এই করে করে না একটা প্রপার্টি পুরো নষ্ট করে দিল, বিক্রি করে দিল। এরকম অনেকগুলো ছিল, কারখানা ছিল, তারপরে অনেক কিছু ছিল ওদের। এরকম করতে 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 তারপরে রবার্ট যখন দেখাশোনা, এবার একটা লোকের পক্ষে তো তখন বাচ্চা, খুব একটা তো বয়স নয় তখন, বছর 23-24 বছর বয়স, ওই একটুখানি ছেলে ও কত দেখবে, ওর তো সম্ভব না ওর পক্ষে দেখাটা। তা ও বললো তখন, বাবা আমি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আমি কি করে দেখাশোনা করবো, তুমি এরকম করছো, হ্যাঁ বিক্রি করে দিলে সেই টাকাগুলো আমাদের কোনো কাজে লাগবে না, তুমি আবার এসব খেলে ঠেলে একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তুমি এইগুলো করছো কেন, আমরা যাতে ভালো ছিলাম তো তুমি এইগুলো কেন করলে। ওনার কোনো বিয়ে নেই, উনি ওনার মতো না, ওনার নেশা ভান করে ওনাকে ওগুলো ঠিক টাইম টু টাইম ওইখানে চলে যেত একটা পার্টিতে, ওখানে গিয়ে ওইসব করতো, জুয়া সাতটা ওইসব খেলে খেলে। এবার আস্তে 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 মেরির মা ওই মেরিকে এবার বললো যে চল তো আমাকে একটুখানি পার্কে নিয়ে চলো, ওদের পাশে পার্ক আছে, পার্কে নিয়ে গিয়ে বসাতো, ধরে ধরে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। একবারে এখন একদম মানে বিছানায় পড়ে গেল ওর মা, দেখতে 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 একদম বিছানায় পড়ে গেল। কোনো ডাক্তার বদ্যি কোনো কিচ্ছু তো ওদের কিছু করতে পারে না। ওদের চার্চের সামনে চার্চ ছিল, সেই চার্চের থেকে একদিন ফাদার এসেছিল ওদের বাড়িতে, গিয়ে সেই সব ডেকে টেকে গিয়ে বললো, ওসব দিয়ে দিল, ওনার যা যা রিচুয়াল করা সব করে দিয়ে গেল। মোটামুটি ছিল। এরকম থাকতে 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 মানে একটা বিছানায় নিয়ে নিল, মানে বিছানায় বসে খাওয়া দাওয়া সমস্ত, আর নামতে পারলো না। এই করতে 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 মাটা হারা গেল। তারপরে তো বাচ্চাটা একা একা, এবার বাচ্চাটাকে ওই ওদের যে মানে ওই সেই বললাম যাদের বাড়িতে মানুষ হয়েছে, ওর বাবার যে ফ্রেন্ড ছিল তারা রান্না করে খাবার দাবার দিয়ে যেত। ঠাকুমা, ওর যে গ্র্যান্ডমা ছিল, সেও বয়স হয়ে গেছিল, তিনিও সেরকম কিছু করতে পারতেন না, ওরা খাবার দাবার দিয়ে যেত, ওরা খেত। আবার একদিনকে মেরি ওর বাবার সাথে মেলা দেখতে গেছে। বাবা বলছে, বাবা তুমি আজকে আমাকে, বাবা তো প্রচন্ড ড্রিঙ্কস করতেন আর প্রচন্ড নেশা, বাবা মেলায় নিয়ে যাবে, সবাই যাচ্ছে, ওদের ওখানে কিরম মেলা হয়, বাবা মেলায় নিয়ে যাবে। বলছে আমি নিতে পারবো না, দাদাকে বলো। তো দাদাকে, তখন তো বাইক স্কুটারের এত চল ছিল না, তখন ওইসব অতটা পাওয়া যেত, হয়তো 2-1টা বাইক দেখা যেত, সব দেখা যেত না। কিন্তু ওদের একটা জুড়ি গাড়ি ছিল, আগে সে ছিল না, সেই ওপর দিকে তোমার কাপড় দেওয়া ঢাকা, ওপরের কাপড়ের ঢাকা গাড়িগুলো জুড়ি গাড়ি বলতে আর কি, মানে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ওরকম গাড়ি একটা ছিল। সেই গাড়িতে করে ওর দাদা ওকে নিয়ে গেছিল ওই মেলা দেখাতে। এসে মেলা দেখে এসছে, মেলা দেখে এসে দেখে ওর বাবা বাইরে, মানে রাস্তার বাইরে, মানে ঘরের বাইরে পড়ে আছে, মানে অ্যালবার্ট ঘরের বাইরে পড়ে আছে। তখন ওর অ্যালবার্টকে তুলে, ওর ভাই বোন দুটো চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে ঘরে, মানে এত ড্রিঙ্কস করেছে, নেশা করেছে, তুলে নিয়ে রেখে দিয়ে তারপর দরজা টরজা বন্ধ করে, ওরা সেদিনকার কিছু খায়নি। ওদেরকে নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে দিয়েছে 2 ভাই বোনকে ওর বাবা। আচ্ছা। প্রচুর মানে গালিগালাজ করছে। তা ওদের আর খাওয়া দাওয়া হলো না। তারপরের দিন সকালবেলায় নর্মালি আবার কাজে, উনিও কাজে গেলেন, ওনার ছেলেও কাজে গেলেন। কাজে গিয়ে দুজনে মিলে কাজ টাজ করে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে দেখছে ওর শরীর, মানে ওর যে গ্র্যান্ড মা ছিলেন আর কি, উনি বাড়ির সামনে, ঘরের সামনে পড়ে গিয়ে ওনার অনেকটা মানে ইনজিওর হয়েছে পাটা, মানে তারপরে ওনাকে তুলে নিয়ে ঘরে এসেছে। তার ডক্টরকে দেখিয়ে যা হোক করে একটুখানি দিচ্ছে, মানে প্রত্যেকটা জায়গাতে ওদের বিপদ, প্রত্যেকটা জায়গাতে বিপদ। তারপরে মেরি বসে, ওর মার ফটোর সামনে ওরা প্রতিদিন রাত্রিবেলায় ওরা নাকি ঘরের মধ্যে ওই খ্রিস্টানদের একটা বাইবেল আর কি পড়তে হয় সন্ধ্যার দিকে, তাই 2 ভাই বোনে পড়তো। পরে রবার্ট আসতো, রবার্ট এসে ওর ভাই বোনকে নিয়ে বাইবেল পড়ে, তারপরে মোমবাতি জ্বালিয়ে ওখানে বসে প্রে করতো, ভগবানের সাথে প্রে করতো। তাই এরকম একদিন সন্ধ্যার দিকটায়, তখন একটু ওই সন্ধ্যা ঠিক হয়নি, পাহাড়ি এলাকায় তো ঠান্ডা ঠান্ডা ভাব ঘন্টায়। এরকম একদিনকে 2 ভাই বোনে বিয়ে করছে,
আর গ্র্যান্ডমা শুয়ে রয়েছে। দুই ভাই বোনে করছে, দেখছে কি হঠাৎ করে ওদের জালনার মানে বাইরের দিকটা ওদের, এবার এবার বাড়িটা হচ্ছে তোমার পুরোটা বাগান, মধ্যিখানে বাড়িটা অনেকটা মানে বাগান দিয়ে কে ফট করে সরে গেল। এবার সরে গেল মানে মানে ওই বলছে যে তখন মানে একজন মহিলা মতো দেখতে লাগলো। ওর দাদা দেখেছে, বলছে যে দেখ তোরে বোন, কে যেন সরে গেল, আমাদের বাড়ি থেকে কেউ এসেছে। তারপরে ও গিয়ে বাইরে দেখলো না, কেউ নেই। তারপরে আবার ঘরে এসছে, ঘরে এসে আবার বসেছে, ওই প্লে করতে বসেছে। তখন দেখলো যে পিছনের দিকে ওদের ঘরটা তিনটে জানলা, পিছন দিকে যে গ্র্যান্ডমা শুয়েছে ওই দিকে জানলার একটা পাট ফট করে বন্ধ হয়ে গেল। আচ্ছা। তারপরে ওরা বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। তা ওরা বলে ধুর কিছু না, হাওয়াও তো নেই, কিছু নেই। তখন ওর মেরি কিন্তু ওর দাদাকে বলছে, দাদা হাওয়া নেই কিন্তু দেখ, কিন্তু কেন এরকম হচ্ছে তো বুঝতে পারছি না। কেউ হেঁটে চলে গেল। এবার ওরা তখন অতটা গা দেয়নি। এবার ওর বাবা এসে পর বাবাকে বলেছে এই কথাটা। তোর বাবা বললো যে কি জানি, কোনো ব্যাপার কোনো কিছু না, তোর বোনের ভুল টুল এসব হতে পারে, হয়তো কোনো এসব কিছু ব্যাপার না। তা এবারে মেরি পরের দিনকে সকালবেলায় স্কুলে যাবে, রেডি সেডি হচ্ছে, বাইরে সবে দাঁড়িয়েছে, বাইরে যাবে, ওকে ওর দাদাই ওকে নিয়ে যাবে। এবার বাইরে দাঁড়িয়েছে, ধুম করে পড়ে গিয়ে মানে পা পিছলে ধুম করে পড়ে গিয়ে হাত ফাত ছড়ে ছড়ে বিশাল ব্যাপার হলো এইটুকু সময়ের মধ্যে। তারপরে তো যাওয়া হলো না, বন্ধ করে দিল যাওয়া, স্কুলে যাওয়া হলো না। এবার ঘরে এসে এবার ওদের কিচেন রুমটা একটু ভেতর দিকে ছিল। ওদের বাড়ি থেকে বললো, ফোন করে ওদের বাড়ি থেকে বলেছে যে তোমাদের কি কোনো মানে খাবার দাবারের দরকার আছে, তাহলে আমরা দিয়ে আসবো। তখন ওর দাদা বললো, বলে দে আমাদের লাগবে না কিছু, আমরা করে নেবো। ওদেরকে বলে দিল যে আমাদের কিছু লাগবে না রান্না করা। তবে দুই ভাই বোনে মিলে কিচেনে গিয়ে ঢুকে রান্না করতে করতে হঠাৎ করে দেখছে যে ওদের পাশের এখানে দেবদারু গাছ থাকে, তো দেবদারু গাছ প্রচুর ওইদিকে। দেবদারু গাছ, একটা দেবদারু গাছ না পটপট করে নড়ছে, এমনিতেই নড়ছে, আর পাতা ঝিঝিঝ করে শুকনো শুকনো পাতা পড়ছে, কোনোটা নড়ছে না, ওই একটাই নড়ছে। তারপরে ওর দাদা গেল, গিয়ে যেই দাদা গেছে তখন থেমে গেছে, আর কিছু হয়নি। মানে বাচ্চাটা মেয়ে তো, ওর ভয় লাগবে, বলছে দাদা আমার না গাটা শিরশির করছে, কিছু একটা ব্যাপার হচ্ছে, কি বলতো এরকম শুধু দেবদারু গাছটা এরকম নড়লো কেন? তা ও দাদা বলছে যে এটা তো আমিও চিন্তা করলাম যে কেন শুধু নড়বে, এটা তো নড়ার তো কোনো কথাই নেই। এবার দুই ভাই বোনে মিলে আবার ঘরে রান্না ঠান্না করে ঠরে, তখন এই ধরো না কেন 1:30 পৌনে 2 বাজে, দুপুরবেলা আর কি। বেড ছেড়িয়ে ওর গ্র্যান্ডমাকে খাওয়ালো, খাইয়ে দাইয়ে এবার দুই ভাই বোনে খেয়ে শুয়েছে। নিয়ে দেখছে রান্নাঘরে একটা মানে একটা আধবয়সী মহিলার মতো পেছন দিকে ঘুরে রান্নাঘরে কি করছে, আধবয়সী মহিলা টাইপের। তখন মেরি না হুট করে চোখটা মেলে দেখে যে কে যেন ইয়ে করছে করে। ও অনেক সময় হয়তো বলে ঘুমের চোখে উঠেছে, হয়তো ভুলও দেখতে পারি, কি দেখতে পারি। ও রান্নাঘরটা একটু ভেতর দিকে, তো ও ফট করে গিয়ে দেখে কেউ নেই। তখন আর কেউ নেই। ও শুয়ে যখন ছিল, ওদের শোয়ার ঘরটার একটা মানে বাঁ দিকে একটা রান্নাঘরটার মধ্যিখানে, এই রান্নাঘরের মধ্যিখানে তো ঘরের দুদিকে দুটো হাত পাতা আছে। একদিকের ঘরে ওর গ্র্যান্ডপা শোয়, আর একদিকের ঘরে ওর দাদা শোয়, আর একটা ঘরে ওর বাবা আর মেয়ে শোয়। এবার ওইখান দিয়ে মনে হলো কে যেন ওখানটায় দাঁড়িয়ে কিছু করছে। ও তবে উঠে দেখতে গেছে, দেখে কেউ নেই। তারপরে ওই ভদ্রমহিলাকে নাকি দেখতে, যেখানকার ওই ভদ্রমহিলা, ওই যে বললাম ওর বাবার বন্ধুর বউ, ওই টাইপের মানে চেহারা বলছে যে ওরকম। বলে উনি কি, তখন ওনাকে খবর দিল, ওর বাবাকে খবর দিল যে উনি কি বাড়িতে আছেন। ওনার ওয়াইফ বললো যে হ্যাঁ বাড়িতেই তো আছে। বলছে না আমাদের বাড়িতে এসেছিল মনে হচ্ছে না, উনি কি আমাদের রান্নাঘরে এসেছিলেন কাজ করতে? তখন তো ওর বাবা বলছে কেন উনি রান্নাঘরে এখন কেন আসবে, কাজ করে দুপুরবেলা কেন আসবে? বলে আমি মনে হলো ওনার মতো একজন কাউকে দেখলাম। তারপরে তো ওর বাবা বলে না। তারপরে ওদের বাড়িতে খবর দিল, ভদ্রমহিলাকে বললো যে তুমি কি কখনো এসেছিলে আমাদের বাড়িতে? বললো না। আবার ওদের রান্নাঘরের বাইরে দিয়ে একটা দরজা আছে, ওদের ঘরের ভেতর দিয়ে একটা দরজা আছে, ওই পাশের দরজা দিয়ে ঢুকেছে হয়তো কোনো কারণে, নিজেদের মতো হয়ে গেছিল তো। তা বললো না তো কিছু না।
তারপরে এরকম ওর বাবা একদিনকে দুপুরবেলায় ওই ভদ্রলোকের বাড়িতে গেছিল। এবার ভদ্রলোকের বাড়িতে যেতে তখন ভদ্রলোক ওর বাবাকে নিয়ে আরেকটা কোথায় কোন জায়গায় যাওয়ার কথা, মানে ওই জামা কাপড়ের ব্যাপারে কোথায় যাওয়ার কথা আছে, বলে তুমি বসো আমি আসছি। তা ওখানে নিয়ে গেছে। এবার গাড়িতে করে নিয়ে গেছে, ওই জুড়ি গাড়িতে করেই গেছে। গিয়ে ওই জায়গাটা যেখানে আর কি ওই কারখানাটার মধ্যে কথা টথা বলছে, ওর বাবাকে বসিয়ে রেখে দিয়ে ভদ্রলোক কোথায় চলে গেছে অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে অ্যালবার্ট বসে আছে। তা বলছে কি রে তো ও কি গো, ওর তো কোনো খবর টবর পেলাম না, কিছু পেলাম না, এখনো আসছে না, আমি তো রাস্তা তো চিনবো না, একা তো গাড়ি নিয়ে যেতে পারবো না। এর মধ্যে ভদ্রলোক এসে গেছে। বলে তুমি কোথায় গেছিলে? বললো যে আমি গেছিলাম, আমিও ওনাকে আরেকজন ব্যবসায়ীর কাছে গেছিলাম, তার কাছে কিছু টাকা পেতাম, সেখান থেকে আনতে গেছিলাম। এই বলে ব্যাপারটা ওর বাবা অতটা ভালো করে বুঝতে পারেনি। তারপর আবার বাড়িতে চলে আসে। এবার তার দুদিন বাদ থেকে ওর বাবার প্রচুর জ্বর আসে, অ্যালবার্টের প্রচন্ড জ্বর আসে। এবার দুটো ভাই বোন তোরা কিচ্ছু মানে ছোট দুটো কি তো বোঝে না তো কিছু সব। ঠাকুমা বিছানায় পড়ে আছে, খুব কমই উঠতে পারেন উনি। দুই ভাই বোন চিন্তায় পড়ে গেল। ডাক্তার ওদেরকে ডেকেছে, ওই ভদ্রমহিলাকে ডেকেছে। বলছে যে আন্টি তোমাদের কি জানাশোনা কোনো ডক্টর আছে? আমাদের বাবার খুব জ্বর এসছে। তা ডক্টর ওষুধ দিয়েছে, দুদিন ভালো ছিল। তারপরের দিন থেকে না ওর বাবা ভুল বকতে শুরু করেছে। কিসের জন্য ভুল বকতে জানে, ভুল বকতে শুরু করেছে। আর দেখছে যে মাথায় সব চুলগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে ওর বাবার। চুলগুলো উঠে যাচ্ছে। এবার ওর মেরি বলছে বাবার আর ওর বাবাকে দেখতে খুব সুন্দর, ফর্সা টুকটুকে, নাক চোখা, মাথায় চুল ভর্তি। তো বলছে এরকম চুল উঠে যাচ্ছে, নখগুলো কালো, হাতের নখগুলো কালো হয়ে যাচ্ছে, বাবা খেতে পাচ্ছে না, কিরকম একটা হয়ে যাচ্ছে, চল বাবাকে নিয়ে আমরা একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি। ও এর আগে একটা কাজ হয়েছে। এবার এরকম প্রপার্টি বিক্রি করতে করতে সবই প্রায় বিক্রি হয়ে গেছে, বুঝেছো, সমস্ত বিক্রি করে দিয়েছে। একটা মাত্র কারখানা পড়ে আছে, সব বিক্রি করে দিয়েছে। এবার ওদের অবস্থা খুব সঙ্গীন হয়ে গেছে। তখন ওর এবার একটাই কারখানা পড়ে আছে। তখন ওই ছেলেটাকে ওকে বলেছে যে তুই এই কারখানাটা দেখাশোনা করিস, আমি তো বোধহয় আর পারবো না, আমি ঘরে বসে বসে কাজগুলো দেখিয়ে দেবো। ছেলে যাতায়াত করতো। তারপরে আস্তে আস্তে খুব শরীর খারাপ হয়ে গেল লোকটার, মানে উঠতেই পারতো না। তারপরে বললো যে আমি পার্কে নিয়ে যাই, এই পার্কে না একটু ঘোরাতে নিয়ে যাই, অন্য জায়গায় কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যাবো। যেতে চাইলো না, বললো না আমাকে নিয়ে যাস না, আমাকে নিয়ে তোরা দুটো ভাই বোন পারবি না, আমি হাঁটতে চলতে ভালো করে পারছি না, পারবি না, সামলাতে পারবি না, আমি এখানেই থাকি, যদি কিছু হয় আমার এখানেই হবে, ওখানে কোথায় যাব, তোরা আবার কাকে ডাকবি, কি করবি, কোথাও ঘুরতে টুরতে যাওয়ার দরকার নেই। তারপরে অসুস্থ জ্ঞান বলে আমরা সব গাড়ি করে আমরা সবাই একসাথে যাব। ওর বাবা কিছুতেই যেতে চাইলো না। এইবারে হয়েছে গিয়ে তারপরে দেখছে যে কোনো সময় ওর মায়ের মতো ওরকম হাঁটতে পারছে না, যেখানে যাচ্ছে পড়ে যাচ্ছে, উড়খেস পড়ে যাচ্ছে। এবার ওরাও আসছে, ওই আন্টি ওই আঙ্কেল এসে দেখে যাচ্ছে, ওরাও করে যাচ্ছে, খাবার দাবার নিয়ে আসছে ওদের জন্য, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, এইটা ওইটা সেটা, জামা কাপড় দিচ্ছে ওদেরকে। এবার আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেল, আস্তে মানে অ্যালবার্টে এমন অবস্থা হলো, অ্যালবার্ট আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকলো না ওনার আর। তারপরে এবার বিছানায় একদম ওই মায়ের মতো একদম বিছানায় পড়ে গেল। অনেক কিছু করলো ওরা, কোনো কিছুতেই হলো না। এরকম করতে করতে একদিনকে উনিও চলে গেলেন। আচ্ছা, অ্যালবার্টও চলে গেল। তারপরে ওদের যত তখন দুই ভাই বোন, গ্র্যান্ডমা ছিল, তখন এবার ওদেরই একজন পরিচিত আমাদের কলকাতায় কোন জায়গায় থাকতো ঠিক আমি বলতে পারবো না। পরিচিত মানে কি, ওর বাবার অনেক পুরনো একজন বন্ধু আর কি, সেও খুব ভালো ছিল। সে এক সময় ওই পাহাড়ি এলাকাতেই থাকতো, এদিকেই থাকতো। তারপরে আস্তে আস্তে ওরা বাড়ি টাড়ি বিক্রি করে এদিকে চলে আসে, এখানে চলে আসে, ওদের কর্মসূত্রেই চলে আসে। তা ওই ফ্যামিলিটা ওদেরকে চিনতো আর কি, এমনি চিনতো, অনেক বছর বাদে ওদের মানে ওই খবর পেয়েছে, কিন্তু ওদের কিছু করার ছিল না। তা যাই হোক, এবার ওরা অ্যালবার্ট মারা যেতে
তখন তো দুটো ভাই বোনের মানে মেরি তো মানে প্রচুর কষ্ট পাচ্ছে বাবা মার জন্য, বাবা নেই মা নেই। তারপরে ওর গ্র্যান্ডমা বললো জানিস তো আমার কোন একটা জায়গার নাম বললো ওইখানে আমাদের একজন ফাদার থাকে, অনেক ভেতর দিকে একজন ফাদার থাকে, তোরা ওর গ্র্যান্ডমার একটা ডায়েরি ছিল, পুরোনো ডায়েরি ছিল, বলছে একটা ডায়েরি আছে, আমার ওই ডায়েরিটা নিয়ে আসে ওনার নামটা বার করে তোরা যেতে পারবি কি? তাই ওরা দুই ভাই বোনে কোথায় যাবে, ওটা আমরা কি করব, কোথায় যাব? এবার তাও অনেক খোঁজ খবর করে দেখলো যে ওই ভদ্রলোক আর বেঁচে নেই, যার কথা আর কি, উনি বেঁচে নেই। তো যে উনি তো বেঁচে নেই, আমরা খোঁজ নিয়েছিলাম। এবার উনি তো বৃদ্ধ বয়স্ক মানুষ, উনি কি করবেন, ওনারও ওরকম অবস্থা। একদিনকে ওই ভদ্রমহিলা উঠে ওরকম ওর গ্র্যান্ডমা উঠে ঘর টর গুছিয়ে ঠুচিয়ে লাঠি ভর দিয়ে উঠে ঘর টর গুছিয়েছে, বাচ্চা মেয়েটা কি করবে। তারপরে ওই রান্না করে রেখে গেছিল দাদা, তাকে মেয়েটাকে খেতে দিল, মেয়ে ওটাও গুছিয়ে গাছিয়ে বাবার দাদার জন্য খাবার দাবার রেখে দিয়ে তারপর গ্র্যান্ডমা বলছে দেখ তোর বাবা তো নেই, বাবাও চলে গেল মাও চলে গেল, আমি যদি চলে যাই তোরা দুই ভাই বোন কি করবি? তখন তো মানে ওই গ্র্যান্ডমাকে ধরে মেরি খুব কাঁদছে যে তুমি যাবে না, তুমি থাকো, আমরা কার কাছে থাকবো, আমাদের তো কেউ নেই। এবার অনেকদিন বাদে ওর বাবা আবার একটাই ছেলে ছিল, বাবা মানে অ্যালবার্ট ওর বাবার একটাই ছেলে ছিল, সন্তান ছিল, ভাই বোনও ছিল না, কেউ ছিল না, মেরির বাবা আর কি। এবার ওদের বংশভূত কেউ নেই, ওরা কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে। আর এবার এরকম করে দেখলো কি যে এবার ওই ভদ্রলোক রবার্টকে বলছে, রবার্ট তুই না প্রপার্টিটা আমার কাছে বিক্রি করে দে। ওই লোকটা বলছে প্রপার্টিটা আমার কাছে বিক্রি করে দে, যা দুজনে মিলে শেয়ারে কাজ করবো, তো তুইও এখানে কাজ করবি, তোকে আমি কিছু টাকা পয়সা তোকে আমি দেবো, তুই তো একা হয়ে গেছিস, দেখতে পাচ্ছিস না। তখন ও বলছে না বাবা এটা আমাকে রক্ষা করতে বলছে, বাবার প্রপার্টি বাবা কাউকে দেবে না, তুই আমাকে দে, তোকে আমি কিছু টাকা দিয়ে দেবো, তোদের ভালো মতো চলে যাবে। ওকে অনেক করে বোঝাতে তখন ও বলে ঠিক আছে তুমি। এবার একটা বাবার মতো দেখতো, একজন ভদ্র বড় বয়স্ক মানুষ, তা সে ওকে বোঝাচ্ছে। সে তখন ছোট, তো খুব একটা তো বয়স না, 26-27 বছর বয়স, ওই তখন ও এমন করে বুঝিয়েছে। ও বললো ঠিক আছে তুমি তাহলে দেখাশোনা করো, তাহলে তুমি আমাকে যা তোমার হবে কিছু টাকা পয়সা থাকলে তুমি আমাকে তখন দিও। এবার ওর কাছ থেকে না নিয়ে নিল, এবার ওকে একটা পয়সা দিয়ে দিল, মানে ওই প্রপার্টি মানে কিনে বলছে উনি কিনেছেন, কিনে ওকে বলছে ওইখানে কাজ করতে, সেই ওইখান থেকে মানে মায়না হিসাবে ওনাকে দেবে, ওকে দেবে টাকা। তা ও তাই মানলো যে ঠিক আছে, তুই তো দেখতে পাচ্ছিস না তোর ছোট বোন, তোর ছোট মেয়ে আছে একটা, তোর ঠাকুমা আছেন বয়স্ক, তোকে তো সব দিকে দেখতে হচ্ছে, বলে ওকে তো পাঠিয়ে নিয়ে নিল। একদিনকে দুই ভাই বোনকে উনি নিমন্ত্রণ করেছেন, ওই ভদ্রলোক ওদের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। এবার ওর ঠাকুমাকেও নিয়ে গেছে, বলছে তোরা গাড়ি করে আমার বাড়িতে যাবি, সারাদিন থাকবি, বিকাল বেলায় তোদেরকে দিয়ে যাব। এবার একদিনকে ওদেরকে নিয়ে গেছে, নিয়ে ঘরে ওদের বাড়িতে নিয়ে গেছে। এবার মেরি কি করেছে, ঘুরতে ঘুরতে ঘুরতে, ওদেরও ওরকম অনেকটা জায়গা, পাহাড়ি এলাকা তো, ওদেরও বাগান টাগান আছে ভেতরে, বাড়ির ভেতরে বেশ সুন্দর জায়গাটা। এবার মেরি কি করেছে, সবার চোখের আড়ালে বাইরে একা একা বেরিয়ে ভেতর দিকে একদম, মানে ওই জায়গাটা পুরোপুরি মানে পুরোটা জায়গায় ওখানটায় পুরো গাছ দিয়ে ঘেরা, মানে ওই ভেতরে যে ঘর আছে তুমি জানতে পারবে না। ভেতরে যে একটা ঘর আছে তার মানে চারিদিকে তোমার গাছ, মধ্যিখানে ঘর একটা। ও না বুঝতে পারিনি, ও হুট করে গিয়ে বলছে দেখি তো ওইখানটায় মানে এত জঙ্গল টাইপের কেন, এই ওর একটা কিউরিয়াসিটি বশত গেছে, দেখছে দরজাটা একটু ফাঁক করে খোলা, আর ভেতরে নাকি বলছে মানুষের মাথার খুলি, তারপরে হাড়, তারপরে একটা বড় একটা জায়গার মধ্যে ওই আগুনের যজ্ঞ কুণ্ডলী মতো আর কি একটা, ওই হ্যাঁ ছাই ফাই দেওয়া, মানে প্রচুর মানুষের মাথা ওইখানে, ওই কঙ্কালের মাথা আর কি। ও দেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে এসছে, কাউকে কিচ্ছু বলেনি।
তখন ওর দাদাকে বাইরে ডেকে নিয়ে এসে বলছে যে দাদা এক্ষুনি এখান থেকে চলে চল, আমার ভয় লেগে গেছে। কেউ শুনতে পাচ্ছে না আর কি, এক্ষুনি চলে যাবো। তখন ধরো না কেন 1টা-1:30 এরকম বাজে। ওরা গল্প করছে, ওই ফাঁকে ও দেখেছে। এবার তুই আমাকে নিয়ে এক্ষুনি চল, আমি আর এখানে থাকবো না। বলছে কেন কেন? বলে তুই আমাকে নিয়ে বাড়ি চল, আমি আর থাকবোই না এখানে, আমার আর ভালো লাগছে না। তারপরে ওর ঠাকুমাকেও বললো যে চলো আমরা চলে যাই, বাড়ি ফাঁকা রয়েছে। তখন ওরা খাবার দাবার বলছে আমাদের খাবার দাবার গুছিয়ে দিয়ে দাও, আমরা বাড়ি গিয়ে খেয়ে নেবো। তা ওদেরকে তাড়াতাড়ি, ওর মেয়েটা থাকতে চাইছে না, মেয়েটা প্রচুর ঝামেলা করছে। তারপরে ওকে ওই খাবার দাবার সমস্ত গুছিয়ে গাছিয়ে দিয়ে ওরা গাড়ি করে ওদের বাড়ি পাঠিয়ে দিল। বাড়ি পাঠিয়ে তখন ওকে ওরা চলে যাবার পরে ওর সমস্তটা খুলে ওর ভাইকে বললো যে এরকম আমি এরকম গেছিলাম, ভেতর দিকে একটা ঘর দেখে ওখানে কত মানুষের মাথা, মানুষের হাড়, তারপরে একটা জায়গায় দেখলাম কত ছাই পড়ে রয়েছে। হ্যাঁ, কি রে দাদা ওইটা? বলছে কি জানি, আমি তো জানি না। বলছে আমার দেখে কি ভয় লেগে গেছে, অন্ধকার ঘর আর কি বাজে একটা গন্ধ। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। আমার মানে কিউরিওসিটি হচ্ছে, আমি গেলাম, গিয়ে দেখলাম কি ব্যাপারটা, দেখি এইরকম। আমি তখন আমার গা গুলিয়ে বমি এসছে। আমি তাই জন্য বললাম চল তোকে চলে যাই এখান থেকে। ও মা, ওখান থেকে ঘুরে আসার পরে তারপরে এবার ওরা আবার ফোন করেছে। ফোন করে বলছে যে তোমরা চলে গেলে এরকম করে, তাহলে 2 দিন বাদে আবার আসো, আমরা একসাথে মিলে খাবো। তখন ওরা বলছে না আমরা যাবো না, আর ঠাকুমার খুব শরীর খারাপ, এখন সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, আমরা এখান থেকে আর যাবো না, তোমাদের কিছু দেওয়ার দরকার নেই, আমরা যা আছে ঘরে আমরা ওইসব করে খাবো। ও মা, এই কথা বলতে বলতে 2 দিন কিছুদিন মানে ভালো ছিল, ওর ঠাকুমাটাও মারা গেল। মেয়েটার কি হলো কি জানি, বলছে কিরম মুখ দিয়ে গেজা ফেজা উঠে, সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলো, তারপরে কিছু নিচে নামতে গেছে, নামতে গিয়ে এরকম নিচে মাথাটা নিচু করে বসেছিল, এরকম মাথা নিচু করে বসে দেখে মুখ দিয়ে গেজা উঠছে। তারপরে শুয়ে দিতেই মানে ডাক্তার দেখার সময় পাইনি, উনি মারা গেলেন ওখানে। তারপরে ওদের কি অবস্থা বাড়িতে, মানে ওদের তখন মেরি বলছে ও তো খুব চেঁচাচ্ছে, কাঁদছে, ওরা যা হয় আর কি, দুটো একা, কেউ নেই, কি করবে। তখন ওই 2 ভাই বোন, ভদ্রলোক এসছে, ভদ্রলোক বলছে তোরা একটা কাজ কর, তোরা এই বাড়িটাকে বিক্রি করে দে, এই বিক্রি করে দিই, তোরা আমাদের সঙ্গে থাকবি চল একসঙ্গে। তখন ওরা বলছে না আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো, আর বোন তো এখন একটু বড় হচ্ছে, আমরা কোথাও যাব না, আমরা বাড়ি বিক্রি করবো না। তোমার বাবা মায়ের মানে ওই বাড়িটা, বলছে এই বাড়িটা তোরা এখন রেখে দিয়ে তালা মেরে দিয়ে চলে চল, অনেকটা জায়গা তো, বলছে চলে চল আমাদের সঙ্গে থাকবি চল। তখন ওরা বলছে যে না আমরা এত বড় বাড়ি, বাবা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে, আমি কোনো জায়গায় যাব না। বলে না তুই চল, তোরা এখানে থাকতে পারবি না। হ্যাঁ, আর সবসময় না ওর মেয়েটা না সবসময় ভয় পেত বাড়ির ভেতরে, মানে কিছু ধুম করে আওয়াজ পেত, মনে হচ্ছে চালের উপর দিয়ে ধুমধাম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ওদের বাথরুমের বালতিগুলোকেও টুকটাক করে সরাচ্ছে, বাথরুমের দরজা বন্ধ হচ্ছে খুলছে। মেয়েটা খুব রাত্রিবেলা খুব ভয় পেত। এবার একটু বড় হয়েছে তো, মানে ও কিছু কিছু হলেও বুঝতে পারতো যে কিছু তো একটা হচ্ছে, নাহলে এরকম কি করে হবে। তারপরে ওকে ওদের বললো যে তোরা চল আমার সাথে থাকবি চল। ওরা বললো না আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। জোর জবরদস্তি করে ওদের বাড়িটা উনি দখল করে নিলেন, ভদ্রলোক। কি অবস্থা! পুরো বাড়িটা দখল করে নিলেন, নিয়ে ওদেরকে ওনার বাড়িতে গিয়ে থাকতে বলেছে, ওনার বাড়িতে ছিল। এবার কদিন থাকার পরে এবার 2 ভাই বোন না খেতে পাচ্ছে না, মানে ঘুমোতে পারছে, সবসময় একটা ভেতরে একটা এরকম ভয় ভয় ভাব। এবারে যে জিনিসটা হয়েছে, মানে এটাই আমার শুনে খুব কষ্ট হয়েছে। এবার 2 ভাই বোনে খুব অবসন্ন, মানে ওদের মানে দিন যাচ্ছে, ওরা আর পারছে না, থাকতে পারছে না, ওদের মানে এত কষ্ট হচ্ছে। প্রত্যেকটা মানে স্মৃতি মনে পড়ছে, এই মা থাকতো, এই ঠাকুমা আমাদের সাথে গল্প করতো, এই বাবার সাথে আমি কাজ করতে যেতাম, এরকম বিভিন্ন রকমের যেটা হয় স্বাভাবিক, কেউই নেই আর মনে পড়ছে। চল তো বোন আমরা গিয়ে দেখে আসি বাড়িটা। কেউ যেতে দিত না ওরা, যে আমরা একটু বাড়িটা দেখে আসি, বাড়িটা তালা মারা আছে, একটু ঘরগুলো দেখে আসি খুলে, কিছু ওরা যেতে দিচ্ছে না। এরকম ওদের সাথে খুব এর মধ্যে কিছুদিনের মানে তার কিছুদিনের মধ্যে ভদ্রলোকের সাথে রবার্টের সাথে খুব ঝগড়া হয়েছে, যে তুমি কেন আমাদের বাড়িটাকে আটকে রেখে দিয়েছো, আমরা থাকতাম আমাদের মতো,
তুমি কেন আটকে রেখে দিয়েছো, মানে ও সবটা নিয়ে নেবে আর কি। বুঝতে পেরেছি। নিয়ে নেবে। তারপরে ওরা দুই ভাই বোন ওদেরকে এমন মানে এবার দুই ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। এত ভালোবাসতো বোনকে, সেই বোনকে দেখতে পাচ্ছে না চোখে দু চোখে ছেলেটা, আর বোনটাও ভাইকে দেখতে পাচ্ছে না দু চোখে, দুজনের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। তখন ওর যা কিছু তো করার নেই, সবাই যখন চলে গেছে আমরাও চলে যাব। ওরা দুজনে ডিসিশন নিচ্ছে এইটা যে আমরাও চলে যাব, আমরাও থাকবো না। তখন ওর বোনকে বলছে, বোন পাহাড়ে চল, পাহাড়ে উঠি। ওর এই মানে দুজনের কথা হয়েছে, আমরা দুজনে একসাথে মারা যাব, একসাথে আমরা ইয়ে করবো। তখন আমরা আর থাকবো না, আমরা এভাবে থাকতে হচ্ছে। তারপরে কি ওদেরকে কিরকম মানে ওরা ভালো মন্দ জিনিস এনে খাচ্ছে, ওরা ওদের একটা ঘর দিয়েছে, ওরা লুকি লুকি খাচ্ছে, ওদেরকে দিচ্ছে না। ওদের জন্য আলাদা রান্না করছে, বুঝেছো? ওকে ওরা আলাদা রান্না খাচ্ছে, মানে ওদেরকে ওরা তো মাংস টাংস সব করে খাচ্ছে, ওদেরকে নিরামিষ খাবার দিচ্ছে, মানে এরকম ওদের খুব হীনমন্যতার মানে ভুগছে ছেলে মেয়ে দুটো, বুঝতে পারছে সবই। তখন ওরা দুই ভাই বোনে পাহাড়ে উঠে, এবার পাহাড়ে এটা ডিসিশন নিয়েছিল দুজনে যে আমরা এখন ওদের ভেতরে এই কথাটা হয়েছে কিনা জানি না, এটা নিশ্চয়ই কোনো ভেতরে কথা চল কি করে কিরম ভাবে কি করবে না করবে এটা নিজেদের মধ্যে ডিসকাস হয়েছে। তাই ও সেটা আমাকে বললো, নন্দিতা আমাকে বললো যে দেখ আমি তো জানি না ঠিক এরকম, মানে ওইটা ওদের মধ্যে কথা হয়েছে দুই ভাই বোন কিভাবে কি করবে না করবে ওইটা আমরা জানতে পারিনি। এবার দুজনে পাহাড়ে উঠে কি করছে অমিত, দুজনের হাত দুজনে বেঁধে পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, জানো? পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে। তারপরে তো খোঁজ করে ওদের বডি আর খুঁজে পায়নি। এবার নিচে যারা অনেক খুঁজেছে, ওর আশেপাশে যারা লোক ছিল তারা ডুবুরি নামিয়েছে, সবাই ভালোবাসতো আশেপাশের লোকেরা, ডুবুরি নামিয়ে ওদের তারপরে পেয়েছিল কিনা ও আর আমাকে বলতে পারলো না আর পেয়েছিল কিনা, কিন্তু এইটাই হচ্ছে মানে শেষ অবস্থাটা ওদের আর কি হলো। কিন্তু মানে ওদেরকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কিছু সামথিং এটা বলছি। এবার ওদের যে বাবার যে বন্ধু ছিলেন আর কি, এই যে কলকাতায় যিনি থাকতেন আর কি, উনি এই কথাটা শুনে পুরোটা উনি গেছিলেন ওখানে, উনি ওখানে গেছিলেন, গিয়ে ওখানে সব খোঁজ খবর করে ওদের মানে যারা পাড়ার প্রতিবেশী ছিল সবার কাছ থেকে শুনে টুনে সব ইয়ে করে উনি নিজেই একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছিল। আচ্ছা। যোগাযোগ করে তান্ত্রিকের সাথে বলছে, দাদা আপনার কাছে আপনার যা পয়সা লাগে যা লাগে আমি সব দেব, তবু রবার্ট অ্যালবার্ট মেরি এদের কি হয়েছিল একটু আমাকে বলুন। এরকম উনি তো জানেন, তো অনেকদিন ছিলেন ওদের সাথে। বললো ওই ভদ্রলোক দুই ছেলেকে দাঁড় করানোর জন্য ওরা প্রপার্টি গুলো সব ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিল, ওদেরকে কালো জাদু করে মানে দিনকে দিন ওদের মানে সবাইকে এক এক করে কালো জাদু করে এবং এমন লাস্টের দিকে মেরিকে আর ওর দাদাকে কেড়ে নিয়ে নিল, মানে ওদের অন্তরের ইয়েটা মানে ওদের উইক পয়েন্টটা ধরে উনি কালো জাদু করলেন। ওর ঘরের ভেতরেই করতেন উনি, ওনার ওয়াইফ। আচ্ছা। ওই ঘরের মধ্যে করে মানে অত বড় ইন্ডাস্ট্রি, অত বড় মানে সুন্দর জায়গা, অত ভালো আছে ওরা, মানে ওনারও দুটো ছেলে, যাতে দুটো ছেলে দাঁড় করাতে পারেন আর কি, ছেলেদেরকে দেবে বলে এইটা বলছে। পর্যন্ত শোনা গেছে মানে ও যেটা আমাকে বললো যে পরে জানো মৈত্রী ভগবান তো দেখো আছে, ভদ্রলোক মারা গেল, ভদ্রলোকের বড় ছোট দুটো ছেলে একটা ছেলেও মানে মানুষ হয়নি, ওর কোনো ইন্ডাস্ট্রি পায়নি। ওরা ওরকম ওই প্রপার্টি ওরাও বিক্রি করে দিয়ে ছেলে দুটো পুরো অজাত কুজাত হয়ে গেছে। এখন ওই বাড়ি ফাড়ি সব বিক্রি করে দিয়ে এখন ফুটে একটা বস্তিতে থাকে ওরা। তাই হয়। ভদ্র মহিলা মারা গেছে, ওনার মা যিনি করতেন আর কি সব। ভদ্রলোকও পঙ্গু হয়ে গেছিল, ভদ্রলোক কি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে। এখন দুই ছেলে ওই বাইরে সমস্ত বাড়ি ঘর সব প্রপার্টি সব বিক্রি করে দিয়ে এখন একটা বাড়ি মানে ওই টিনের চালের বাড়ি ভাড়া করে এখন ওরা ততদিন পর্যন্ত ছিল, ওই যতদিন পর্যন্ত ও আমাকে গল্পটা বলেছিল আর কি, বুঝেছো? ঘটনা না এইটাই হয় গো, মানে অন্যের ক্ষতি করে তুমি নিজে ভালো হতে চাইবে, সেটা তো সম্ভব না। না এটা কোনো কারোর পক্ষে সেটা হয়নি, কোনোদিনই হয়নি। নিজে ভালো থাকবো আর ও তার সব কেড়ে নিয়েছে,
সে ভগবান তো আছে না, কেউ তো দেখছে একজন ওপর থেকে তো আছেই। নিজের ভালো করে কেউ ভালো, অন্যের ক্ষতি করে নিজের ভালো সাধন করা যায় না। সেটাই, এরকম বহু মানে উদাহরণ আমি দিতে পারবো, ওই জন্যই বলছি। হ্যাঁ, তুমি কেন, আমি আমার নিজের চোখে দেখা, আমি এখনো দেখছি এগুলো আমি এখনো দেখছি যে কারুর ক্ষতি করলে আমি আজকে আমি যখন করছি তখন আমি বিন্দাস, আমি কারুর ক্ষতি করছি, আমি আমার আনন্দে করছি, কিন্তু এই আনন্দটা তো পরে আমার নিরানন্দ হয়ে দাঁড়াবে, সেটা তো আমার মনে রাখতে হবে। এটা তো মনে রাখে না কেউ। এইটাই হচ্ছে, আমি যখন শুনেছিলাম বিশ্বাস করো আমার খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে শুনে। না আমিও শুনেছি, মানে এত বছর আগে তো এগুলো হতো, মানে অমিত এখনো হয়, এখনো হয়, কিন্তু মানুষ এখন অতটা বোকা নেই। এখন যেমন এরকম মাথায় হাত, আগে যেমন মাথায় হাত বুলিয়ে নিয়ে নিত, কিন্তু এখন সেটা পারে না, এখন অন্যভাবে করে। হ্যাঁ হ্যাঁ, আগে হামেশাই শোনা যেত, এখনো শোনা যায়, কিন্তু এখন মানুষ চালাক হয়ে গেছে বলে প্রতিকার করার চেষ্টা করে। তখন তো কত চালাক ছিল না। ওটাই বলছি, তখন বোকা ছিল, তখন মানুষের বুদ্ধি টুদ্ধি কম ছিল। হ্যাঁ, আর আগে মানে জায়গা জমি নিয়ে মানুষ তো ভাবতো না এখন যতটা ভাবে, তাই না? না ভাবতো না তো, দাঙ্গা হাঙ্গা লেগেই থাকতো। এরকম তো তোমাকে আরো একটা ঘটনা আমি বলেছিলাম অনেক দিন আগে, একটা ঘটনা বলেছিলাম আমি প্রপার্টি নিয়ে, মানে ওই সেই বলেছিলে পাহাড়ের থেকে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, সে দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা হয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। মনে পড়েছে। হ্যাঁ, ওই ওরকমই এখন দেখো না, এতটা সব ঘরে ঘরে এখন সবাই জেনে গেছে এইগুলো, তার জন্য মানুষ এখন অনেক অ্যালার্ট হয়ে গেছে সব দিক থেকে। সেটাই হয়ে গেছে, কিছু করার আগে 10 বার চিন্তা করে যেটা করতে যাব কি। ভাবতো না, সব সরল সোজা লোক জীবন যাপন করতো মানুষ, তখন মানুষকে বিশ্বাস করতো খুব। মানুষের প্রতি একটা আলাদা রকম বিশ্বাস ছিল, এটা ঠিক। তো উঠে গেছে না, সেই বিশ্বাসটা এখন আর নেই। কেউ কাউকে করে না, কেউ কাউকে না। হ্যাঁ না, যেখানে সেখানে যা খুশি তাই হচ্ছে। এখন তুমি কত দিকে দেখবে, দেখো না সব সময় শোনা যাচ্ছে এসব, কিছু না কিছু হচ্ছে। ঠিক আছে, আমাকেও বললাম তুমিও ভালো থেকো। একদম, চ্যানেলটা দিয়ে আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম দিয়েছো, আমি বারবারই বলি তুমি আশীর্বাদ করি তুমি আরো এগিয়ে যাও। দর্শক বন্ধুদেরও বলি আপনারা অমিতকে সবসময় একটু সাহায্য করবেন, লাইক কমেন্ট শেয়ার করে, ও যেন ওই ভৌতিক কথাটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। সেটাই, একদম খুব ভালো বলো, আর খুব ভালো ছেলে তুমি, তোমার খুব ভালো হবে। নেহাকেও বলো আমার আশীর্বাদ রইলো। একদম ভালো আছে। হ্যাঁ ভাই, শেষ করছি তাহলে। শেষ করছি, আমিও শেষ করছি। হ্যাঁ ঠিক আছে। তো এই ছিল আজকের ঘটনা। আশা করছি এই ঘটনাটা শুনে তোমরা কিছুটা হলেও শিক্ষা পেয়েছো। ঘটনাটা বলতে গেলে একটা শিক্ষামূলক ঘটনা, যে চোখ বন্ধ করে কখনোই কাউকে বিশ্বাস করতে হয় না। যাই হোক, তোমাদের মধ্যেও কেউ যদি ওভার দ্য কল বা যে কোনো প্রকারে আমার সাথে পডকাস্টে এসে ঘটনা শেয়ার করতে চাও, অর্থাৎ আমার সাথে সরাসরি কথা বলতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আগে টেক্সট করো বা ফোনও করতে পারো, তাহলে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে বা কথা বলতে পারবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আর দেরি করো না, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।